আমার তালা ভেঙে বাংলোয় ঢুকেছিস, পুলিশ ডাকবো? বাবু মশাই, দয়া করে পুলিশ ডাকবেন না, আমার বাচ্চাটা ভয় পেয়ে যাবে। আমাদের একটু মাথা গোজার ঠাঁই দিন, তারপর আমরা নিজেরাই চলে যাব। ঠিক আছে, শুধু 5 দিন। একদিকে এক নিঃসঙ্গ রাগী শিল্পপতি, আর অন্যদিকে এক অসহায় মা ও তার সন্তান। বন্ধুরা, এই গল্প এক নিঃসঙ্গ শিল্পপতির, যে তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডির কেন্দ্রবিন্দুতে ফিরে আসে একটু শান্তি খুঁজতে। কিন্তু সেখানে এসে সে এমন এক অসহায় মহিলার সন্ধান পায়, যে তার এক মাসুম সন্তানকে নিয়ে লুকিয়ে বসবাস করছিল। ঘৃণা আর রাগ দিয়ে শুরু হওয়া এই সম্পর্ক কিভাবে এক হৃদয় ছুঁয়ে যাওয়া ভালোবাসার গল্পে পরিণত হলো, তা জানলে আপনার চোখেও জল চলে আসবে। মানবতা আর আবেগে ভরা এই অসাধারণ গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিকেলে সোনারোদ যখন কাঞ্চনজঙ্ঘার চূড়া ছেড়ে বিদায় নিচ্ছিল, দেবরাজ সেনের কালো মার্সিডিস গাড়িটা তখন সোনালী উপত্যকার টি এস্টেটের ছায়াবিথী বাংলোর পাথুরে রাস্তায় ধুলো উড়িয়ে এসে থামল। পাহাড়ের নিস্তব্ধতায় গাড়ির ইঞ্জিনের শব্দটা যেন একটা পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তুলল। দেবরাজ গাড়ির কাঁচ নামিয়ে একটা গভীর শ্বাস নিল। বাতাসে সেই পরিচিত ঠান্ডা আর ভেজা চায়ের গন্ধ, যা 3 বছর আগেও ছিল। 3 বছর আগে ঠিক এই পাহাড়ি রাস্তাতেই দেবরাজের জীবনটা থেমে গিয়েছিল। সে তার স্ত্রী শ্রেয়সীকে নিয়ে কলকাতা থেকে এই ছায়াবিথিতে আসছিল। শ্রেয়সী খুশিতে গান গাইছিল, মেঘেদের সাথে কথা বলছিল। এই বাংলোটা ছিল শ্রেয়সীর স্বপ্ন। সে এখানেই বাকি জীবনটা কাটাতে চেয়েছিল। এক বাঁকে আচমকা একটা বেপরোয়া ট্রাক, তীক্ষ্ণ হর্নের শব্দ, ভাঙা কাচের ঝনঝনানি, আর তারপর এক অনন্ত নিস্তব্ধতা। দেবরাজ বেঁচে গিয়েছিল, কিন্তু শ্রেয়সী তাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছিল। এই ছায়াবিথি তাই দেবরাজের কাছে শুধু একটা বাংলো নয়, এটা তার জীবনের সবচেয়ে বড় শূন্যতার প্রতীক। আজ 3 বছর পর সে এখানে এসেছে, কারণ শহরের যান্ত্রিকতা আর নকল সহানুভূতি তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে চেয়েছিল তার যন্ত্রণার উৎসের মুখোমুখি হতে। গাড়ি থেকে নামতেই দেবরাজের চোখ পড়ল বাংলোর মূল গেটের দিকে। আর সে অবাক হয়ে গেল। যে গেটে মোর্চে ধরে জ্যাম হয়ে যাওয়ার কথা, সেই গেটটা নতুন সবুজ রঙে চকচক করছে। ঠিক সেই সবুজ রং যা শ্রেয়সীর সবচেয়ে প্রিয় ছিল। দেবরাজের চোখ বড় বড় হয়ে গেল। বাগানের শুকনো পাতার স্তূপের বদলে সাদা ক্যামেলিয়ার শাড়ি, যার মিষ্টি গন্ধ বাতাসে ভাসছে। বারান্দার যে মেঝে ধুলোয় ঢাকা থাকার কথা, সেটা পরিষ্কার জলে ধোয়া, ঝকঝক করছে। দেবরাজের শিরদানা দিয়ে একটা রাগের স্রোত বয়ে গেল। এটা কি করে সম্ভব? তার যন্ত্রণার মন্দিরে কে এত আনন্দ আর জীবনের রং ছড়িয়েছে? কেয়ারটেকার কি কাউকে ভাড়া দিয়ে দিয়েছে, নাকি কেউ তার সম্পত্তিতে জবরদখল করেছে? যেই না সে মূল দরজার সামনে পৌঁছেছে, ভেতর থেকে ভেসে আসা একটা মিষ্টি কণ্ঠস্বর তাকে সেখানেই থামিয়ে দিল। মা, দেখো, আমি একটা প্রজাপতির ডানা খুঁজে পেয়েছি। একটা ছোট্ট মেয়ের গলা। দেবরাজ দরজাটা ঠেলে খুলল। সামনের দৃশ্যটা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। তার বিশাল ড্রয়িং রুমে যেখানে কবরের নিস্তব্ধতা থাকার কথা, সেখানে জীবন বইছে। মেঝেতে পাতা একটা ছেঁড়া চাদরের ওপর বছর 5-এর এক মেয়ে পিউ বসে আছে, আর হাতে একটা রঙিন ডানা নিয়ে হাসছে। আর তার মা পারমিতা একটা পুরনো সুতির শাড়ি পরে রান্নাঘর থেকে জলের জগ হাতে বেরিয়ে আসছিল। যেই মুহূর্তে দরজায় দাঁড়ানো দেবরাজকে পারমিতার চোখে পড়ল, তার হাত থেকে জগটা পড়ে গেল। ঝনঝন শব্দ করে জল মেঝেতে ছড়িয়ে পড়ল। পারমিতার মুখ ভয়ে ফ্যাকাসে হয়ে গেল। সে সাথে সাথে তার সন্তানকে 2 হাতে জড়িয়ে ধরে পিছিয়ে যেতে লাগলো। কে আপনি? দেবরাজের গলায় ছিল মালিকানার সেই কঠিন সুর। আর আমার বাংলোতে, আমার ব্যক্তিগত সম্পত্তিতে বিনা অনুমতিতে ঢোকার সাহস কোত্থেকে হলো আপনার? পরমিতা থরথর করে কাঁপছিল। সে সাথে সাথে মাটিতে বসে হাত জোড় করল। মাফ করে দিন বাবু মশাই, আমি ভেবেছিলাম এই বাড়িটা খালি পড়ে আছে। খালি পড়ে আছে মানে কি দখল করে নেবেন? দেবরাজ চিৎকার করে উঠল। তার রাগটা ছিল শ্রেয়সীর স্মৃতির সাথে জড়িত। তার মন্দিরের মতো পবিত্র বাড়িতে কোনো পোস্টরণী মানুষ। এটা ট্রেসপাসিং। আমি এখনই পুলিশকে ফোন করছি। পুলিশের নাম শুনে ছোট্ট পিউ কেঁদে ফেলল, আর ভয়ে তার মাকে আরো জোরে আঁকড়ে ধরল। পরমিতার চোখ দিয়ে জলের ধারা নামল। সে হাঁটু গেড়ে দেবরাজের জুতোর কাছে এগিয়ে এলো। না বাবুমশাই, দয়া করে পুলিশ ডাকবেন না। আমার স্বামী মারা গেছেন। গ্রামের মহাজন ভৈরব মণ্ডল আমাদের মাঝরাতে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আমাকে গল্প শোনাবেন না? দেবরাজ পকেট থেকে ফোন বের করল। গল্প নয় বাবুমশাই, পরমিতার কণ্ঠে ছিল ডেসেসপেরেশন। আমার স্বামী ভৈরব মণ্ডলের থেকে চাষের জন্য টাকা ধার নিয়েছিল, কিন্তু গত বর্ষায় ধস নেমে আমাদের জমিও গেল, আর আমার স্বামীও সেই ধসের তলায় চাপা পড়ে মারা গেল। স্বামী মরার পর ভৈরব মণ্ডল ঋণের দোহাই দিয়ে আমার ওপর কুঞ্জর দেয়। আমি রাজি না হওয়ায় সে সারা গ্রামে আমাকে ডাইনি, অপয়া বলে বদনাম ছড়ালো। বলল আমি নাকি আমার স্বামীকে খেয়েছি। তারপর পঞ্চায়েতকে হাতা করে আমাদের ঘর থেকে বের করে দিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার বাচ্চাটা ঠান্ডায় মরে যেত। আমি তালা ভাঙিনি। পেছনের দিকের একটা জানলা ভাঙা ছিল। ঠিক তখনই মায়ের আঁচলের পেছনে লুকানো ছোট্ট পিউ অনেক সাহস জুটিয়ে বলল, আঙ্কেল, মা তোমার বাড়িটা পরিষ্কার করেছে। মা বলে যেখানে ঠাকুর থাকে সেই জায়গাটা নোংরা রাখতে নেই। আমরা চোর নই। পিউয়ের মাসুম কণ্ঠস্বর দেবরাজের হাতটা থামিয়ে দিল। সে পুরো ঘরটার দিকে তাকালো। সত্যি তো, বন্ধ বাড়ির সেই ভুতুরে পরিবেশটা নেই। সবকিছু নিজের জায়গায় গোছানো। টেবিলের উপর এক কণাও ধুলো নেই। আর সবচেয়ে বড় কথা, দেওয়ালে টাঙানো শ্রেয়সীর ছবির পাশে একটা তাজা সাদা ক্যামেলিয়া ফুল রাখা। দেবরাজের দৃষ্টি ওই ফুলটার উপর আটকে গেল। ফুলটা কে রেখেছে?
সে ধীমে স্বরে প্রশ্ন করল। পারমিতা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি রেখেছি বাবুমশাই। ছবিতে দিদিমণির চোখ দুটো খুব মায়াবী লাগছিল, ঠিক যেন দেবী। তাই ভাবলাম বাড়িটা যখন ওনার, তখন ওনার পুজো হওয়া উচিত। দেবরাজের রাগটা এক মুহূর্তে গলে জল হয়ে গেল। যে মহিলাকে সে চোর ভাবছিল, সে তার স্ত্রীকে দেবীর সম্মান দিয়েছে। সে ফোনটা পকেটে রেখে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে এতটা নিষ্ঠুর ছিল না যে এই রাতে এক বিধবা আর তার সন্তানকে পাহাড়ি জঙ্গলে বের করে দিবে। ঠিক আছে, দেবরাজ কঠোরভাবে বলল, শুধু 5 দিন তোমরা পেছনের সার্ভেন্ট কোয়ার্টারে থাকবে, আমার চোখের সামনে আসবে না, আর কোনো রকম গোলমাল আমি সহ্য করব না। পারমিতা যেন প্রাণ ফিরে পেল। জি বাবুমশাই, আমরা এমনভাবে থাকবো যে আপনি টেরও পাবেন না। ভগবান আপনার মঙ্গল করুন। সে তাড়াতাড়ি তার সামান্য জিনিসপত্র গুছিয়ে মেয়ের হাত ধরে পেছনের দরজার দিকে ছুটে গেল। দেবরাজ সেখানে দাঁড়িয়ে শ্রেয়সীর ছবির দিকে তাকিয়ে রইল। আজ 3 বছর পর প্রথমবার এই ছায়াবিথিতে তাকে আর একা লাগছে না। পরের 2 দিন অদ্ভুত এক নীরবতার মধ্যে কাটল। দেবরাজ তার ঘরেই থাকত। পারমিতা ছায়ার মতো সারা বাড়ির যত্ন নিত। 3য় দিন বিকেলে দেবরাজ কফির মগ হাতে বারান্দায় এসে দাঁড়াল। হঠাৎ তার কানে এলো একটি শিশুর খিলখিল হাসির শব্দ। সে দেখল বাংলোর পেছনের চা বাগানের ঢালে পিউ প্রজাপতির পেছনে ছুটছে। কিছুক্ষণ পর সে দৌড়ে এসে একটা ভাঙা পাখির বাসা তুলে আনলো, যেটা হয়তো রাতের ঝড়ে গাছ থেকে পড়ে গিয়েছিল। পিউ খুব যত্ন করে বাসাটা হাতে নিয়ে ফিসফিস করে বলতে লাগলো, পাখিমা, তোমার বাড়ি ভেঙে গেছে, ভয় পেও না, আমি ঠিক করে দিচ্ছি। তারপর সেই ছোট্ট মেয়েটা খুব সাবধানে সেই বাসাটা একটা নিচু ঝোপের ডালে বসিয়ে দিল। দেবরাজের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। শ্রেয়সী ঠিক এমনই ছিল। যে শিশু নিজেই গৃহহীন, সে একটা পাখির বাড়ির জন্য কতটা চিন্তিত। সেই রাতেই বিপত্তিটা ঘটল। পাহাড়ে ঠান্ডা লেগে দেবরাজের প্রচণ্ড জ্বর এলো। মাঝরাতে জ্বরের ঘোরে সে জল খেতে গিয়ে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। গ্লাস ভাঙার শব্দ শুনে পারমিতা ভয় পেয়ে ছুটে এলো। দেবরাজকে অচেতন অবস্থায় দেখে সে সারা রাত ধরে জলপট্টি দিয়ে নিজের আঁচল দিয়ে গা মুছিয়ে তার সেবা করল। সকালে যখন দেবরাজের জ্ঞান ফিরল, সে দেখল পারমিতা তার শিয়রে বসে আছে। ধন্যবাদ, দেবরাজ দুর্বল স্বরে বলল। নিয়ম মানুষের জন্য হয় বাবুমশাই, প্রাণ বাঁচানোর জন্য নয়, পারমিতা মাথা নিচু করে বলল। এই ঘটনার পর থেকে তাদের মধ্যেকার অদৃশ্য দেওয়ালটা ভেঙে গেল। দেবরাজ এখন পিউকে তার কাছে আসতে দিত। সে পিউয়ের সাথে খেলত, তাকে ছবি এঁকে দিত, গল্প শোনাত। বাংলোটা আবার ঘর হয়ে উঠছিল। কিন্তু তাদের এই ছোট্ট সুখের সংসারে নজর লাগলো ভৈরব মণ্ডলের। দেবরাজ সেনের মতো একজন প্রভাবশালী লোক পারমিতাকে আশ্রয় দিয়েছে, এটা তার অহংকারে আঘাত করেছিল। সে গ্রামে গিয়ে দেবরাজ আর পারমিতার নামে নোংরা কথা ছড়াতে লাগলো। একদিন সকালে দেবরাজ কিছু দরকারি জিনিস কিনতে কাছের শহরে গিয়েছিল। এই সুযোগেরই অপেক্ষায় ছিল ভৈরব মণ্ডল। সে তার কিছু গুন্ডা প্রকৃতির লোক নিয়ে বাংলোতে চড়াও হলো। বেরিয়ে আয় ডাইনি! ভৈরবের চিৎকারে পারমিতা ভয়ে কেঁপে উঠল। ওরা জোর করে পারমিতা আর তার মেয়েকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনলো। পিউ ভয়ে চিৎকার করে কাঁদছিল। তোকে আজ গ্রামের পঞ্চায়েতের সামনে বিচার দিতে হবে। বড় লোকের বাংলোতে শরীর বেঁচে থাকছিস, তোর লজ্জা করে না? ভৈরব অট্টহাসি হেসে বলল। তারা পারমিতাকে টানতে টানতে গ্রামের পঞ্চায়েত বসার জায়গায় এক বিশাল বট গাছের নিচে নিয়ে গেল। দেবরাজ বাংলোতে ফিরে এসে দেখল দরজা খোলা, ঘরের ভেতর সব লণ্ডভণ্ড। পারমিতা বা পিউ কোথাও নেই। পিউয়ের খেলার একটা ছেঁড়া পুতুল মাটিতে পড়ে আছে। দেবরাজের বুকটা ধড়াস করে উঠল। সে বাংলোর বৃদ্ধ কেয়ারটেকারকে খুঁজে বের করতে সে জানালো ভৈরব মণ্ডল পারমিতাকে পঞ্চায়েতে ধরে নিয়ে গেছে। এক মুহূর্ত দেরি না করে দেবরাজ গাড়িতে স্টার্ট দিল। তার গাড়ির ঝড়ের বেগে গ্রামের দিকে ছুটল। বটগাছের নিচে তখন পুরো গ্রাম জড়ো হয়েছে। ভৈরব মণ্ডল বিচারকের আসনে বসে পারমিতাকে অপমান করে চলেছে। এই চরিত্রহীন মহিলা আমাদের গ্রামের নাম ডোবাচ্ছে, এর শাস্তি হলো একে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে ধুলো উড়িয়ে দেবরাজের মার্সিডিজ এসে থামল। দেবরাজ গাড়ি থেকে নেমে সোজা ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে পারমিতার পাশে গিয়ে দাঁড়ালো। থামুন! দেবরাজের গলার স্বরে গোটা পঞ্চায়েত কেঁপে উঠল। ভৈরব মণ্ডল তাকে দেখে অবাক হলেও সামলে নিল। এ আমাদের গ্রামের ব্যাপার দেবরাজ বাবু, আপনি নাক গলাবেন না। এই মহিলা আপনার বাংলোতে কোন অধিকারে থাকে সেটা আমরা জানতে চাই। তোমরা জানতে চাও ও কোন অধিকারে এখানে আছে? দেবরাজ ভিড়ের দিকে তাকিয়ে বলল, যে মহিলা আমার মরা বাড়িতে প্রাণ ফিরিয়ে দিয়েছে, যে আমার জীবন বাঁচিয়েছে, তাকে তোমরা অপমান করছো। আসল কথা বলো, সম্পর্কটার নাম কি? ভৈরব চিৎকার করল। সম্পর্কের নাম চাষ? দেবরাজ পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করল। তার ভেতরে ছিল সিঁদুর। ভিড়ের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দেবরাজ এক চিমটি সিঁদুর নিয়ে সবার সামনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা পারমিতার সিঁথিতে পরিয়ে দিল। আজ থেকে ও শুধু পারমিতা নয়, ও আমার স্ত্রী, মিসেস পারমিতা সেন, দেবরাজ ঘোষণা করল। তারপর পিউকে কোলে তুলে নিয়ে বলল, আর এ আমার সন্তান। এবার যদি আমার পরিবারের দিকে কেউ আঙুল তোলে তাহলে তার পরিণাম ভালো হবে না। আর ভৈরব মণ্ডল, তুমি একজন অসহায় বিধবার উপর অত্যাচার করেছ, এর জন্য আইন যা ব্যবস্থা নেওয়ার নেবে। ভৈরব মণ্ডলের মুখটা দেখার মতো হয়েছিল। তার সব চক্রান্ত এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। গ্রামের বয়স্করা এসে দেবরাজের কাছে ক্ষমা চাইল। বাংলোতে ফিরে আসার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। পারমিতা তখনও নিজের সিঁথিতে হাত দিয়ে দাঁড়িয়েছিল, যেন বিশ্বাস করতে পারছিল না। বাবুমশাই, এ আপনি কি করলেন? তার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না।
দেবরাজ তার ঠোঁটে আঙুল রাখল। বাবুমশাই নয়, দেবরাজ। আর আমি কোনো দয়া করিনি পারমিতা। সত্যিটা হলো, এই বাড়িতে, এই শূন্য জীবনে তোমাকে আর এই বাচ্চাটাকে আমার খুব দরকার ছিল। তখন পিউ দেবরাজের জামাটা টেনে বলল, তাহলে তুমি এখন আমার বাবা? দেবরাজের চোখে জল চলে এলো। সে হাঁটু গেড়ে বসে পিউকে বুকে জড়িয়ে নিল। হ্যাঁ সোনা, আমি এখন থেকে তোমার বাবা। হাওয়ার একটা ঝাপটা এসে বারান্দায় টাঙানো শ্রেয়সীর ছবির ওপর রাখা সাদা ক্যামেলিয়া ফুলটা দুলিয়ে দিয়ে গেল। দেবরাজের মনে হলো শ্রেয়সী হাসছে। সে যেন বলছে, তুমি ঠিক করেছো দেবরাজ। ভালোবাসা মানে শুধু স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা নয়, ভালোবাসা মানে অন্যের জীবনকে নতুন করে সাজিয়ে তোলা। বন্ধুরা, ইট পাথর দিয়ে দালান তৈরি হয়, কিন্তু ঘর তৈরি হয় মানুষ আর তার অনুভূতি দিয়ে। রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে ওঠে মানবতার সম্পর্ক। যদি এই গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি টিপে দিন। আমরা আপনাদের জন্য এমনই আবেগঘন গল্প নিয়ে আসব। ভালো থাকবেন।